আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ। তো আজকে হচ্ছে আমরা একটু রসায়ন নিয়ে আলোচনা করব। কেন আজকে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি, কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। আর হয়তো বা 40 থেকে 45 দিনের মতো সময় আছে, বা তাও নাই, হয়তো বা 30 দিনের মতো সময় থাকবে, 30-35 দিন। তো এই টাইমে আইসা দেখবা যে অনেক স্টুডেন্টরা আছে যারা একটু হাই হতাশ করবে যে আমার এখনো সিলেবাস কমপ্লিট কমপ্লিট হয় নাই, আমি এখনো কোনো কিছু পারি না, আমি কিভাবে হচ্ছে এ প্লাস পাবো, বা হচ্ছে বাবা মা একটা আশা নিয়ে বসে আছে যে আমার ছেলে আমার মেয়ে এটা করবে ওটা করবে, এ প্লাস পাবে, ভালো রেজাল্ট করবে। বাট আমি তো জানি যে আমি কোনো পড়ালেখা করি নাই, বা হচ্ছে ফাঁকিবাজি করছি, এটা সেটা নানান ধরনের ঘুরে ফিরে বেড়াইছি। তো এখন এই 1 মাস বা হচ্ছে ধরো 35-40 দিনের মধ্যে কিভাবে হচ্ছে তুমি নিজেকে গুছাই নিয়ে এ প্লাস পাইতে পারো, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। ভয়ের কোনো কারণ নাই, ধরো তুমি কিচ্ছু পারো না, তাও যদি ধরো তোমাদের তো শর্ট সিলেবাস, তোমাদের শর্ট সিলেবাসে চ্যাপ্টার আছে টোটাল হচ্ছে 6টা। 6টা চ্যাপ্টারের মধ্যে তোমরা ধরো খুব ভালোভাবে 3টা চ্যাপ্টার পড়বা, আরেকটা চ্যাপ্টার পড়বা ব্যাকআপ হিসেবে, 2টা চ্যাপ্টার ধরো বাদ। এখন অনেকে 2টা চ্যাপ্টারের মধ্যে ফার্স্টে বলবে ভাইয়া 11 নম্বর চ্যাপ্টার বাদ। এটা কি? জৈব যৌগ, অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা, এটা অনেকে দেয় না, বাট এই চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল আসবে, এই চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল আসবে। বাট ভয়ের কোনো কারণ নাই, আমরা যদি এই চ্যাপ্টার নাও পড়ি, আমাদের হাতে আরো 5টা অপশন আছে। এখান থেকে আমরা যে কোনো 4টা চ্যাপ্টার সিলেক্ট করব। 4টা চ্যাপ্টার থেকে কিভাবে কোন কোন টপিকগুলো পড়বো, কিভাবে পড়বো, যাতে আমরা হচ্ছে পরবর্তীতে ভালো রেজাল্ট করতে পারি বা এ প্লাস পাইতে পারি, এই জিনিসগুলো যাতে আমাদের জানা থাকে। আসো আমরা ফার্স্টে কোন জিনিসগুলো একটু টার্গেট করা যায়, একটু খেয়াল করতো। আমার 3rd চ্যাপ্টার পদার্থের গঠন, এইখান থেকে আমি একটা সৃজনশীল অ্যান্সার করব। 4র্থ অধ্যায় পর্যায় সারণী থেকে আমি একটা সৃজনশীল অ্যান্সার করব। 5ম অধ্যায় এইখান থেকে আমি একটা সৃজনশীল অ্যান্সার করব। 3, 4, 5 এই 3টা চ্যাপ্টার যদি পড়ো, তুমি মিনিমাম 3 থেকে 4টা সৃজনশীল কমন পাইতে পারো। কোনো মানে ইউ নেভার নো, 4টা সৃজনশীল কমন পাইতে পারো। এই 3টা চ্যাপ্টার আমরা পড়বো। আরেকটা কি চ্যাপ্টার পড়বো? 6ষ্ঠ অধ্যায় হচ্ছে মূলের ধারণা ও রাসায়নিক গণনা। এখানে অনেক বিস্তারিত জানতে হয়, অনেক হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম থাকে এখানে। তো এই টার্মগুলো হচ্ছে অনেকে বুঝে না, বা থিওরিটিক্যাল অনেক জিনিসপাতি আছে। তো এই জিনিসগুলো ধরো নাই বুঝতে পারো, স্বাভাবিক, কোনো সমস্যা নাই। তো এই চ্যাপ্টারটা যেহেতু একটু বড় প্লাস হচ্ছে একটু জটিল, তাইলে এই চ্যাপ্টারটা আপাতত যেহেতু সময় কম, যেগুলো সহজ চ্যাপ্টার আমরা শুধু ওইগুলো টার্গেট করব। তো এই জিনিসগুলো ধরো হচ্ছে আপাতত পড়তে হবে না, মানে 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে আমার বাদ। তাহলে আমি কোথা থেকে অ্যান্সার করবো ভাইয়া? 7 নম্বর চ্যাপ্টার আমি অ্যান্সার করবো, রাসায়নিক বিক্রিয়া, সহজ চ্যাপ্টার। এখন একটু বলি যে আমরা হচ্ছে এই যে 4টা চ্যাপ্টার সিলেক্ট করলাম, এই 4টা চ্যাপ্টার কেন সিলেক্ট করলাম, এবং হচ্ছে কেন এই জিনিসগুলো সহজে পাবো, বা কোন কোন টপিকগুলো পড়লে আমার হচ্ছে এই 4টা চ্যাপ্টার হচ্ছে সহজে আমি কি পড়তে পারবো এবং আয়ত্ত করতে পারবো, যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়। এখন দেখো হচ্ছে এখানে 3 নম্বর চ্যাপ্টার আছে পদার্থের গঠন। পদার্থের গঠন থেকে আমার প্রথমত হচ্ছে রাদারফোর্ড বোর এই পরমাণু মডেলের স্বীকার্য এবং হচ্ছে সীমাবদ্ধতা, এই 2টা আমার পড়তে হবে, পড়লাম। আর কি পড়বো? আমার কৌণিক ভরবেগ, এমভিআর এর যে সূত্রটা আছে, কৌণিক ভরবেগ, এই কৌণিক ভরবেগ রিলেটেড হচ্ছে কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমরা একটু সলভ করব। তারপরে ধরো হচ্ছে আরো আছে কি কি, আমার পারমাণবিক সংখ্যা নির্ণয়, পারমাণবিক সরি ভর পারমাণবিক ভর নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আমরা পড়বো। আর কি পড়বো? ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, ইলেকট্রন বিন্যাসের কি ভাইয়া? ব্যতিক্রম। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম শুধু ধরো যে কেমিস্ট্রি এমন একটা মানে সাবজেক্ট, এই সাবজেক্টে ধরো তোমার একটা টপিক পড়াবে, এবং একটা টপিকে ধরো হচ্ছে 10টা থিওরি আছে, 10টা থিওরির পরে পড়ানোর পরে তোমার 100টা এক্সেপশন দিয়ে দিবে, ব্যতিক্রম দিয়ে দিবে, যে 10টা থিওরির 100টা হচ্ছে ব্যতিক্রম আছে। কেমিস্ট্রি সাবজেক্টটা এইরকম। তো ইলেকট্রন বিন্যাসের আমার ব্যতিক্রম আছে 2টা, একটা হচ্ছে ক্রোমিয়াম, একটা হচ্ছে আমার কপার।
এই ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমগুলো পড়বা। কেমিস্ট্রিতে বা রসায়নে তোমার যতগুলা হচ্ছে ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের জন্য এই ব্যতিক্রমগুলো মাস্ট পড়তে হবে, জানতে হবে যে কোনগুলো ব্যতিক্রম। আমি আস্তে আস্তে বলতেছি। তো থার্ড চ্যাপ্টার থেকে আমরা যদি মোটামুটি ভাবে এই জিনিসগুলো পড়ি, তুমি এইখান থেকে একটা সৃজনশীল কমন পাবা। এই টপিকগুলো আগে বই থেকে রিল্যাক্সে পড়বা, তারপরে হচ্ছে টেস্ট পেপার অথবা গাইড খুলবা, তারপরে এই রিলেটেড টপিকে তোমার হচ্ছে প্রবলেম সলভ করবা, তাইলে দেখবা যে এইখান থেকে একটা সৃজনশীল হুবহু কমন পাবা ইনশাআল্লাহ। আমার 3 নাম্বার চ্যাপ্টার গেল। 4 নাম্বার চ্যাপ্টার থেকে আমি কি পড়বো? আমি 4 নাম্বার চ্যাপ্টার থেকে প্রথমত পড়বো হচ্ছে পর্যায় সারণী। এটা আমার ভালোভাবে মুখস্থ রাখতে হবে ভাইয়া, পর্যায় সারণীটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে। পর্যায় সারণী আমি মুখস্থ রাখলাম। এখন এই পর্যায় সারণী মুখস্থ রাখার পরে তোমার কি করতে হবে? পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, মৌলের অবস্থান নির্ণয়, এইখান থেকে ভাইয়া এটা পড়তে হবে। পর্যায় সারণী, মৌলের অবস্থান নির্ণয়, এটা পড়লাম। এইটা পড়ার পরে আমার এই চ্যাপ্টার থেকে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে আমার পর্যায়বৃত্ত ধর্ম। কি ভাইয়া? পর্যায়বৃত্ত ধর্ম। এই পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে কি কি আছে? আমার ধাতব ধর্ম আছে, আমার অধাতব ধর্ম আছে, আয়নীকরণ শক্তি আছে, পারমাণবিক ব্যাসার্ধ আছে, ইলেকট্রন আসক্তি আছে, তড়িৎ ঋণাত্মকতা আছে। আমার এই জিনিসগুলো সবগুলো আমার কি করতে হবে? পড়তে হবে। বুঝাইতে পারছি? তাইলে আমার মোটামুটি ভাবে এই চ্যাপ্টার থেকে তুমি একটা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। এখন ব্যতিক্রমের কথা যে বললাম, এই চ্যাপ্টার থেকে ব্যতিক্রম আছে। কি কি ব্যতিক্রম আছে? আমি তোমার আয়নীকরণ শক্তির কথা বললাম না, এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম, এখান থেকে মাস্ট মাস্ট কোশ্চেন আসবে। আয়নীকরণ শক্তির ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি? কার কার মধ্যে ব্যতিক্রম ঘটে? নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কি ঘটে? ব্যতিক্রম ঘটে আয়নীকরণ শক্তির মধ্যে। আরেকটা ব্যতিক্রম আছে কি? ইলেকট্রন আসক্তির মধ্যে। ইলেকট্রন আসক্তির মধ্যে আমার কার কার ব্যতিক্রম ঘটে ভাইয়া? ফ্লোরিন এবং হচ্ছে ক্লোরিনের। এই ব্যতিক্রমগুলো আমার জানতে হবে। এই ব্যতিক্রম থেকে তোমাদের কোশ্চেন আসার চান্সেস অলমোস্ট 90%। ঠিক আছে? তো তোমার এই কোশ্চেনগুলো আয়ত্ত করতে হবে, পড়তে হবে। এই গেল আমার চতুর্থ অধ্যায়। বুঝাতে পারছি? চতুর্থ অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে কি কি পড়বো, এই জিনিসগুলো যদি তোমরা একটু পড়ো, তাইলে ধরো তোমার 3 নাম্বার এবং 4 নাম্বার চ্যাপ্টার থেকে সৃজনশীল কমন পাবা মাস্ট। আচ্ছা, এবার আসো পঞ্চম চ্যাপ্টার, রাসায়নিক বন্ধন। এখান থেকে আমি কি কি পড়বো? রাসায়নিক বন্ধন যেহেতু বুঝতেছো, তাহলে এখান থেকে আমার দুইটা বন্ধন আছে। একটা হচ্ছে আমার আয়নিক বন্ধন, আরেকটা হচ্ছে আমার কি? সমযোজী বন্ধন। এই দুইটা বন্ধন করতে হবে। কিভাবে হচ্ছে আয়নিক বন্ধন গঠন করে, কারা কারা আয়নিক বন্ধন গঠন করে, কিভাবে সমযোজী বন্ধন গঠিত হয়, কারা কারা সমযোজী বন্ধন গঠিত করে। তো এই জিনিসগুলা আমার করতে হবে পঞ্চম চ্যাপ্টার থেকে। এটা গেল। আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কি? সেটা হচ্ছে পানিতে দ্রবীভূত হবে কিনা। পানিতে দ্রবীভূত হবে কিনা, অথবা আরেকটা কি, বিদ্যুৎ পরিবাহী কিনা। বিদ্যুৎ পরিবাহী নাকি হচ্ছে অপরিবাহী, এই জিনিসগুলা পঞ্চম চ্যাপ্টার থেকে আমি কি কি বললাম? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আমার হচ্ছে কি হবে, কোন যৌগ পানিতে দ্রবীভূত হবে বা কোন যৌগ পানিতে দ্রবীভূত হবে না, তারপরে হচ্ছে তোমার বিদ্যুৎ কোনটা পরিবহন করে, কোনটা বিদ্যুৎ পরিবহন করে না। এই টাইপের কোশ্চেন গুলো আসবে হচ্ছে পঞ্চম চ্যাপ্টার থেকে। ওকে, তাইলে আমরা বুঝতে পারতেছি তো, এই যে এই টপিক গুলো যদি আমরা পড়ি, তাইলে আমরা 3 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার এবং 5 নাম্বার চ্যাপ্টার থেকে টোটাল 3টা সিকিউ অর্থাৎ 3টা সৃজনশীল আমরা কমন পাবো। আচ্ছা,
এইবার আসো আরেকটা চ্যাপ্টার আমরা কোনটা নিছি ভাইয়া, সপ্তম চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়া থেকে দুই জায়গা থেকে কোশ্চেন আসবে, দুই জায়গা থেকে কোশ্চেন আসবে, জারণ বিজারণ। এখান থেকে তো কোশ্চেন আসা ভাই, মানে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে এখান থেকে কোশ্চেন আসবে ধরো 99% শিওর। আরেকটা কি, লা সাতেলিয়ান নীতি, লা সাতেলিয়ার নীতি, সাম্যাবস্থায় প্রভাবকগুলা কিভাবে কাজ করে বা কিভাবে হচ্ছে গা বিক্রিয়াকে ত্বরান্বিত করে, এই জিনিসটা হচ্ছে আমার লা সাতেলিয়ান নীতি। সপ্তম অধ্যায় থেকে হচ্ছে আমার জারণ বিজারণ এবং লা সাতেলিয়ান নীতি, দুইটা টপিক জাস্ট ভালো মতো পড়বা এবং 7 নাম্বার চ্যাপ্টার থেকে একটা সিকিউ তোমার তুমি হুবহু কমন পাবা। তো এই যে এই টপিকগুলো যে আমি বললাম, এই টপিকগুলো তুমি কিভাবে পড়বা, আমাদের বিগত যে ক্লাসগুলো আছে তোমরা এই ক্লাসগুলো দেখতে পারো, এবং যদি তোমাদের তাও কোনো সমস্যা থাকে তোমরা স্পেসিফিক কোন কোন টপিকে তোমরা সমস্যা ফেস করতেছো এই জিনিসগুলো আমাদের জানাইতে পারো, তাইলে আমরা ওই রিলেটেড তোমাদের হেল্প করার জন্য ভিডিওগুলো আপলোড দিতে পারবো বা ক্লাস নিতে পারবো। এখন আমি যা যা বলছি এই জায়গায়, এই জিনিসগুলো যদি কেউ পড়ে তাইলে ইনশাল্লাহ ধরো হচ্ছে গা 4টা সৃজনশীল কমন পাবা, প্লাস অনুধাবন তো কমন পাবাই পাবা। ঠিক আছে, তো অনুধাবন যদি তোমরা কমন পাও তাইলে তোমার এখান থেকে অলমোস্ট A+ চলে আসবে ইনশাল্লাহ। 4টা সিকিউ কমন পাবা, অনুধাবন কমন পেয়ে যাবা ধরো 4টার মতো। হ্যাঁ, এমসিকিউ ধরো এমনি অ্যান্সার করতে পারবা, 14, 15টা 16টা এমসিকিউ এমনি অ্যান্সার করতে পারবা। আর হচ্ছে প্র্যাকটিক্যালের মার্ক তো তোমার আছেই, আছে না, আছে। তো এই চ্যাপ্টার গুলা এবং আমি যা যা বলছি এই জিনিসগুলা যদি তোমরা একটু ভালো মতো আয়ত্ত করতে পারো, একটু পড়ালেখা করো, তাইলেই দেখবা যে তোমার এই 40-45 দিন বা 30-35 দিনের মধ্যে, 30 বা 35 দিনে তোমার A+ আনা সম্ভব। এখন তো ধরো তোমার স্কুল নাই, তোমার টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমার স্কুল নাই, কি করবা, বাসায় বসে শুধু পড়ালেখা করবা। তুমি যদি দৈনিক তোমার যদি না তোমার এখন যদি ভালো রেজাল্ট করতে হয়, কারণ তুমি এতদিন তো পড়ালেখা করোই নাই, এখন যদি তোমার ভালো রেজাল্ট করতে হয় তোমার দৈনিক 7 থেকে 8 ঘন্টা পড়ালেখা করতে হবে ভাইয়া। 7 থেকে 8 ঘন্টা, খুব বেশি না, খুব বেশি না। তুমি আর তোমার চ্যাপ্টার তোমার সাবজেক্ট তো অনেকগুলো, এগুলোর সাথে মার্চ করে নাও, কিভাবে হচ্ছে গা একটার সাথে আরেকটা মিলাই 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 গুছায় গুছায় পড়তে পারবা। সেই জিনিসগুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই জিনিসগুলো একটু আলাদা রাখবা। একদিনে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি কঠিন চ্যাপ্টার গুলো পড়া যাবে না, মানে কঠিন সাবজেক্ট গুলো পড়া যাবে না। ধরো একদিন ফিজিক্স পড়ছো, ওই ফিজিক্সের সাথে আরেকটা চ্যাপ্টার নিতে হবে সহজ গুলা, ধরো বাংলা, ধর্ম, আইসিটি, এরকম 2 থেকে 3টা করে সাবজেক্টের কিছু কিছু টপিক, কিছু কিছু চ্যাপ্টার পড়ে এইভাবে তোমার সিলেবাসটা কমপ্লিট করতে হবে। তাইলে আমরা হচ্ছে গা খুবই অল্প দিনে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবো এবং A+ পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ।